কর্নেল অলি, দিদেন ক্যাপ্টেন অলি। সো উনি সো ওনারা কিন্তু ওই দিন কি হয়েছিল, উনি ফার্স্ট কিন্তু এই কর্নেল অলি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের যে চিফ ইন্সট্রাক্টর ওনার নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী, যার নামে এখনো ইভিআরসির প্যারেড গ্রাউন্ডের নামকরণ। সেই এম.আর. চৌধুরী, এই দুজন প্রথম, সবার আগে লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী তিনি ভাবেন বা ওনার মাথায় আসে যে আমাদের কিছু করা উচিত, রিভোল্ট করা উচিত। তিনি কর্নেল অলির সাথে, তখন ক্যাপ্টেন অলির সাথে উনি ডিসকাস করেন, বিকজ ক্যাপ্টেন অলি ছিলেন এম.আর. চৌধুরী ওনার খুবই পছন্দের অফিসার এবং সাহসী অফিসার হিসেবে জনাব অলির ওনার খুব নাম ছিলেন। এই ঘোষণাটা কর্নেল অলির যিনি বাস্তব মানে ছিলেন, আমি ওনার বক্তব্যটা মানে কোট করে বলছি, তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি নিজ হাতে লিখেছিলেন, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার মি অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখন অলি, ক্যাপ্টেন অলি, উনি কিন্তু কারেকশন দিয়েছেন যে আমার মনে হয় এখানে শেখ মুজিবুর রহমানের নামটাকে অ্যাড করা উচিত, কারণ উনি বৃহত্তর রাজনৈতিক দলের নেতা এবং ওনাদের অনুসারী দেশে প্রচুর রাজনৈতিক দল আছে, সবাইকে যদি এই স্বাধীনতার সাথে সম্পৃক্ত করতে হয় ডেফিনেটলি তাহলে তৎকালীন আওয়ামী লীগের নেতা হিসেবে শেখ মুজিবের নামটাকে ইনক্লুড করতে হবে। আজকে প্রায় 54-55 বছর পরেও মানে আমরা যেখানে দেশ পুনর্গঠনের জন্য কাজ করব, দেশ কিভাবে সামনে আগাবে, বৈশ্বিক যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের মার্কেটে আমরা নিজেদেরকে কোথায় দেখব, কোথায় যাব, যেখানে আমরা পরিকল্পনাগুলোকে নিয়ে স্ক্রুটিনাইজিং করব, পরিকল্পনাগুলোর মানে ম্যারিটস ডিমেরিটস নিয়ে আলোচনা করব, সেখানে আমরা কিন্তু এখনো আমাদের সেই স্বাধীনতার একদম সন্ধিক্ষণের যে ঘোষণা কে দিয়েছেন সেটা নিয়ে এখনো মারামারি করতেছি। এটা আজকে যে এই সময়ে এসে দেশের এই ক্রান্তি লগ্নে বৈশ্বিক এরকম একটা সিনারির ভিতরে এসে আজকে আমরা এখন পর্যন্ত ঘোষণাকে দিয়েছে সেটা নিয়ে মারামারি করতেছি। আমি যদি তর্কের খাতিরে যদি ধরেও নেই যে ঘোষণা ABCD কেউ একজন দিয়েছেন, এতে করে কি আমার দেশ কি আগায় যাবে, নাকি XYZ কেউ করেছে বললে দেশ পিছায়া যাবে? আসলে সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে গিয়ে আমরা আসলে রাজনীতিটা আমাদের দেশে কিন্তু একটা ব্যবসা। আমাদের দেশের আমাদের দেশটা আমরা এমনই দুর্ভাগ্য যেখানে এখনো পলিটিশিয়ানরা ওনাদের সিভিতে বা ওনাদের হিস্ট্রিতে পেশা লেখেন পলিটিক্স। পলিটিক্স ক্যানট বি এ প্রফেশন। পলিটিক্স ক্যানট বি এ প্রফেশন। যতদিন এই পলিটিক্স প্রফেশন থাকবে ততদিন এই ঘোষণা নিয়ে আপনারা মারামারি করবেন, আমরা আসবো না আলোচনা করতে। আপনারা মারামারি করেন, মারামারি করে যিনি জীবিত থাকবেন তার কথাই মাঠে চলবে, ব্যাপারটা এরকম। তো এখন আমি আমার দুঃখের কথাটা বললাম, এখন আমি আসি আলোচনায়, যতটুকু পারি আমি ইনপুট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি কথায় কথায় তো আমরা এখন সংবিধানের অনেক দোহাই আমরা দেখছি, সংবিধান ছাড়া কোনো কিছুই করা যাবে না, সংবিধান ছাড়া এক কদমও চলা যাবে না, এটা আমরা অতীতেও শুনছি, 17 বছরে শুনতেছি, এখনো সেই একই রেকর্ড, হয়তো লোক ভিন্ন কিন্তু রেকর্ড কিন্তু একই শুনতেছি আমরা। সেই এই রেকর্ড অনুযায়ী কিন্তু আমি যদি ইউনোকে যদি বলি যে ইউনো উনি তো ওনার মানে বক্তব্যে তো উনি তো ভুল কিছু বলেন নাই, উনি কিন্তু বলেন নাই যে সংবিধানটা চেঞ্জ করে দেন আপনি, যেভাবে সংবিধানকে আপনারা কাটাছেঁড়া করছেন সারা জীবন, আজ থেকে 13-14 বার আপনারা কাটাছেঁড়া করছেন, 15, 16, 17, 18টা কাটাছেঁড়া করছেন, আরো না হয় 3-4টা কাটাছেঁড়া করবেন, জনগণের তো কিছু আসে যায় না। আপনারা রাজনৈতিক দল, আপনারা আসছেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব এখন সংবিধানটাকে কেটে বার্থডে কেকের মতো কেটে যার যার পিসটা আপনারা শেষে খেয়ে নেবেন। আবার আরেকজন আসবেন, আবার বার্থডে কেকের মতো উনিও ওনার মতো করে কাটবেন। এইভাবে খালি কাটা ছেঁড়া করতে থাকুক। কিন্তু ওই যে আমার দেশি ভাষায় একটা প্রবাদ আছে না ভাই, পাটায় আর পুতায় ঘষাঘষি করে, মাঝখানে কিন্তু মরিচ কিন্তু মলম হয়ে যায়। তো এই আওয়ামী লীগ এবং বিএনপি পাটা পুতায় ঘষাঘষি করতেছে ভাই, আমরা সাধারণ জনগণ কিন্তু মলম হয়ে গেলাম মাঝখান দিয়ে। ঠিক আছে, তো এখন সেই ঝিনাইদহের ইউনো খাদিজা আক্তার উনি বলেননি কেন, এই জন্য ওনাকে যদি অপরাধী করতে হয়, শাস্তি দিয়েছে, অপরাধী ওনাকে পোস্টিং করে দিয়েছে, এটাও কিন্তু সে আমাদের রাজনীতির একটা ব্যাড কালচার যে প্র্যাকটিস সেটারই একটা নমুনা। যে নমুনা আমরা অতীতেও দেখছি, তার মানে এখনো আমরা সেই নমুনা থেকে বা সেই প্র্যাকটিস থেকে আসলে আর বেরোতে পারি নাই। এখন যদি আমি ঘোষণার বিষয়টাকে যদি
যতটুকু হিস্ট্রি আছে, আমি একজন মিলিটারি পার্সন হিসেবে ডক্টর কর্নেল অলি তিনি এখনো জীবিত আছেন। ওনার মুখ থেকে আমি শুনেছি, ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, এবং ওনার বিভিন্ন মিডিয়ায় আমার যে বক্তব্য আছে সেগুলোও আমি শুনেছি। দেখেন, তাজউদ মানে দিতেন প্রাইম মিনিস্টার তাজউদ্দিন ওই সময়কার, উনি তো টেপ রেকর্ডার নিয়ে কিন্তু বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন 25 মার্চ রাতে, যেটা আপনি একটা রেকর্ড দেন, আপনি একটা ঘোষণা দেন, যেটা আমরা টেলিকাস্ট করব, প্রচার করব সারা দেশের মানুষের উদ্দেশ্যে, আপামর সবার মধ্যে, যাতে করে ইন্ডিপেন্ডেন্স সেটার আমরা জনাব তাজউদ্দিনের মেয়ের লেখা পিতা ও নেতা বইতে আমরা সেটা স্পষ্ট আমরা সেটার বর্ণনা আমরা দেখেছি। এটা আমি নতুন করে কিছু বলবো না। তিনি কি বলেছিলেন, তিনি বলেছেন যে তিনি ব্লেম নিতে চান না, পাকিস্তানকে ডিভাইড করার ব্লেমটা ভবিষ্যতে ওনার উপর চলে আসবেন, উনি এই ধরনের কোনো ঘোষণা দিবেন না, উনি দেন নাই। বলছেন যে তোমরা যাও অমুক অমুক করো, তোমরা হাইড আউট নাও, লুকায় যাও বা কিছু একটা, এই ধরনের বক্তব্যগুলো এসছে। কিন্তু আমরা এখনো যদি আমরা জীবিত একজন যিনি সাক্ষী, এই স্বাধীনতার ঘোষণার তৎকালীন মেজর জিয়াউর রহমান যখন ঘোষণাটা দিয়েছিলেন, তখন সাথে ছিলেন কর্নেল অলি, দিদেন ক্যাপ্টেন অলি। সো ওনারা কিন্তু ওই দিন কি হয়েছিল, উনি ফার্স্ট কিন্তু এই কর্নেল অলি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের যে চিফ ইন্সট্রাক্টর ওনার নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী, যার নামে এখনো ইভিআরসির প্যারেড গ্রাউন্ডের নামকরণ। সেই এম.আর. চৌধুরী, এই দুজন প্রথম, সবার আগে লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী তিনি ভাবেন বা ওনার মাথায় আসে যে আমাদের কিছু করা উচিত, রিভোল্ট করা উচিত। তিনি কর্নেল অলির সাথে, তখন ক্যাপ্টেন অলির সাথে উনি ডিসকাস করেন, বিকজ ক্যাপ্টেন অলি ছিলেন এম.আর. চৌধুরী ওনার খুবই পছন্দের অফিসার এবং সাহসী অফিসার হিসেবে জনাব অলির ওনার খুব নাম ছিলেন। তো ওনাকে বলেন যে আমাদের কিছুটা করা উচিত। কি করা উচিত? বিদ্রোহ করা উচিত। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থট অ্যাকচুয়ালি কেম ফ্রম লেফটেন্যান্ট কর্নেল এম.আর. চৌধুরী, যিনি চিফ ইন্সট্রাক্টর ছিলেন ইভিআরসির। দেন গ্র্যাজুয়ালি এই জিনিসটা মেজর জিয়াউর রহমানের সাথে কিভাবে ইন্ট্রোডাকশন হলো সেটা কর্নেল অলির বক্তব্য আছে, বিভিন্নভাবে ওনার বাসায় গিয়ে কথা হয়েছিল। তো সবার ভিতরে একটা থট কাজ করতেছিল যে উই হ্যাভ টু ডু সামথিং, এভাবে তো আর কন্টিনিউ করা যায় না। দেন এই ঘোষণাটা কর্নেল অলির যিনি বাস্তব মানে ছিলেন, আমি ওনার বক্তব্যটা মানে কোট করে বলছি, যে এটা 27 তারিখ ঠিক মাগরিব কিংবা এশার সময়, এই যে কোনো এরকম একটা সময়, এক্সাক্ট টাইমটা উনি বলতে পারেন, আনুমানিক ব্র্যাকেটিং করে বলেছেন, ওই সময়ে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই ধরনের একটা ঘোষণা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নেন। এই কালুরঘাট বেতার কেন্দ্রটা প্রথমে কিন্তু ট্রান্সমিশন সেন্টার ছিল, বাট এটাকে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কনভার্ট করা হয় রেডিও স্টেশনে, সো দ্যাট এটা দিয়ে যাতে একটু লঙ্গার ডিস্টেন্সে যাতে ট্রান্সমিশনটা সম্ভব করানো যায়। তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি নিজ হাতে লিখেছিলেন, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার মি অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেটস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তখন ক্যাপ্টেন অলি উনি কিন্তু কারেকশন দিয়েছেন যে আমার মনে হয় এখানে শেখ মুজিবুর রহমানের নামটাকে অ্যাড করা উচিত, কারণ উনি বৃহত্তর রাজনৈতিক দলের নেতা এবং ওনাদের অনুসারী দেশে প্রচুর রাজনৈতিক দল আছে, সবাইকে যদি এই স্বাধীনতার সাথে সম্পৃক্ত করতে হয় ডেফিনেটলি তাহলে তৎকালীন আওয়ামী লীগের নেতা হিসেবে শেখ মুজিবের নামটাকে ইনক্লুড করতে হবে। অ্যান্ড তৎকালীন মেজর জিয়া হি অ্যাগ্রিড, এবং উনি সে অনুযায়ী কিন্তু আবার কারেকশন করে অন বিহাফ অফ ওনার নামটা অ্যাড করেছিলেন। এই অন বিহাফ অফ করা না করার ভিতরে যতটা না নিজেকে ছোট মেজর জিয়া ভেবেছিলেন, এখন মনে হয় বিএনপি, মেজর জিয়ার দল বিএনপি তার চেয়ে বেশি ভাবেন। অথচ তখন কিন্তু মেজর জিয়াউর রহমান কিন্তু এক বাক্যে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। সুতরাং ডিক্লারেশনটা উনি কার পক্ষে দিচ্ছে না দিচ্ছে সেটা না, এক্স্যাক্টলি ডিক্লারেশন ওয়াজ গিভেন বাই মেজর জিয়াউর রহমান ওনার ওন ভয়েসে। এইটা কিন্তু দালিলিক প্রমাণ আছে, এটা আওয়ামী লীগও স্বীকার করবে, আওয়ামী লীগও শুনেছে, আমরাও শুনেছি, সবাই শুনেছে। অপরদিকে কিন্তু জনাব শেখ মুজিবুর রহমান ওনার কিন্তু এ ধরনের কোনো দালিলিক কোনো এভিডেন্স নাই। মাঝে মাঝে বলেন ওনারা 7 তারিখই ঘোষণা হয়ে গিয়েছিল। আমি নুরুজ্জামান ভাইয়ের সাথে একইভাবে বলতে চাই, 7 তারিখে যদি হয়ে যায় তাহলে তারপরে আপনারা আলাপ আলোচনা মিটিং এগুলো কন্টিনিউ 25 তারিখ পর্যন্ত আপনারা কি করতেছিলেন? তাহলে 25 তারিখের আবার ঘোষণা কেন দরকার ছিল? 26 তারিখে কেন দরকার ছিল? 27 তারিখ কেন দরকার ছিল? সুতরাং এই জিনিসগুলো আসলে অবান্তর। এবং
আমি যদি আরেকটা পয়েন্ট এখানে একটা বিবেচনার বিষয়, যদি 25 তারিখ যদি শেখ মুজিবুর রহমানের সেই ঘোষণা যদি চলেই আসতো, তাহলে তো এক বাক্যে পুরো বাংলাদেশ এই ঘোষণাটা শুনতেন, সবাই কিন্তু রিভল্ট করতো। কিন্তু আমরা কিন্তু ইতিহাস থেকে জানি কি, যে মেজর জিয়াউর রহমান যখন ডিক্লেয়ার করেছিলেন, ওনার ট্রান্সমিশনটা কিন্তু ধাপে ধাপে অনেকে পরে জেনেছে, আসতে জেনেছে, যে কারণে সেকেন্ড ইস্ট বেঙ্গল ছিল জয়দেবপুরে, তারা 30শে মার্চ রিভল্ট করেছে, অর্থাৎ তাদের কাছে মেসেজটা গিয়েছে পরে। ফোর ইস্ট বেঙ্গল ছিল কুমিল্লায়, যেটা এক্স্যাক্টলি ব্রাহ্মণবাড়িয়াতে, তারা খুব সম্ভবত মানে সবার আগে জাস্ট 28 তারিখ 29 তারিখ করেছে। থার্ড বেঙ্গল তারা ছিল সৈয়দপুর, তারা 2nd আর 3rd এপ্রিলে তারা রিভল্ট করেছিল। ফার্স্ট ইস্ট বেঙ্গল তারা ফার্স্ট উইক অফ এপ্রিলে তারা রিভল্ট করেছিল। অর্থাৎ এই ঘোষণাটা যদি 25 তারিখে যদি সেন্ট্রালেই যেত, তাহলে কিন্তু এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু রিভল্ট হতো না, সবাই কিন্তু মোটামুটি কাছাকাছি সময়ে পরের দিন থেকে বা করতে পারতো। বাট ইট ওয়াজ গিভেন ফ্রম এ ট্রান্সমিশন সেন্টার, যেটাকে কনভার্ট করা হয়েছিল রেডিও সেন্টারে যতটুকু পারা যায়, গ্র্যাজুয়ালি গিয়েছিল আস্তে আস্তে করে সবার কাছে। এই ঘোষণাটা যখন পৌঁছাইছে, সবাই তখন রিভল্ট করলো এবং মুক্তিযুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি নিল, আগালো। সুতরাং আমরা যদি এই ঘটনাগুলোকে কিংবা এই সিচুয়েশনগুলোকে যদি আমি লিঙ্ক আপ করি, তাহলেও কিন্তু আমরা কিন্তু মানে খুব সহজে একটু আইডিয়া করতে পারি যে ডেফিনেটলি এরকম কোন প্রকারের ঘোষণা যুদ্ধের জন্য যায় নাই সেন্ট্রালি, যেটার মাধ্যমে পুরো দেশ এক বাক্যে শুনেছে বা একসাথে ঝাঁপাইয়ে পড়ছে। রাদার আমি মনে করব যে যেটা ইতিহাস আছে, যে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান তিনি স্টেশনটাকে কনভার্ট করে সেই ডিক্লারেশনটা দিয়েছিলেন, এবং সেই ডিক্লারেশনটা গ্র্যাজুয়ালি সারা দেশে মানে পৌঁছেছে, একবারও পৌঁছায় নাই। এই জন্য কিন্তু রিভল্ট গুলোও কিন্তু গ্র্যাজুয়ালি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি। আরেকটা জিনিস, এটা এখন রাজনৈতিক বিতর্কের খাতিরে, যে জামায়াতের নেতা উনি বলেছেন যে কর্নেল অলি রিভল্ট করেছেন, না কর্নেল অলি রিভল্ট করেছেন ঘোষণা দিয়েছেন এ ধরনের কথা বলেননি। অর্থাৎ কর্নেল অলি ওনারা ফার্স্ট থট, ওই যে আমি বললাম লেফটেন্যান্ট কর্নেল MR চৌধুরী, যিনি চিফ ইন্সট্রাক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ছিলেন, তিনি ফার্স্ট আলোচনা করেছেন এবং ওনারাই রিভল্টের জন্য পরিকল্পনা করেছেন। সো দে আর দ্য পায়োনিয়ার অফ থট, যে রিভল্ট করতে হবে, কিছু একটা করতে হবে। সো কর্নেল অলি হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। ওনারাই কিন্তু পরিকল্পনার অংশ ছিল, এবং মেজর জিয়াউর রহমান শুরু করে সবাই কিন্তু ছিল। সুতরাং এবং তারা কিন্তু ওই যে 8 তারিখ, জি জি, এবং 25-26 তারিখে কিন্তু আবার 8 বেঙ্গল যে ছিল, তারা কিন্তু আবার প্রায় কয়েকটা গ্রুপে কিন্তু তারা কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। যে মেজর শওকত গিয়েছিল চিটং পোর্টে, লেফটেন্যান্ট শওকত মুবিন, যিনি বিএনপির এক্স আগে ছিলেন, এখন বিএনপি করেন না, তিনি গিয়েছিলেন চিটাগং মেডিকেল কলেজে একটা টিম নিয়ে। ক্যাপ্টেন সাদেক তিনি সীতাকুণ্ডের দিকে গিয়েছিলেন, ক্যাপ্টেন খালেক তিনি চকবাজার গিয়েছিলেন, এবং এদের সাথে কিন্তু আবার ইপিআর থেকে কিন্তু ক্যাপ্টেন হারুন এসে যোগ দিয়েছিল। সো এভাবে কিন্তু সব গ্রুপগুলো কিন্তু ভাগ হয়েছিলেন এবং একটা পরিকল্পনা তারা নিয়েছিলেন যে রিভল্ট করার। এই জন্যই জামায়াতের আমির উনি বলেছেন যে কর্নেল অলি ওনারা প্রথম রিভল্ট করেছিলেন। ডেফিনেটলি ওনারা প্রথম রিভল্ট করেছেন, থটটা ওনাদের ছিল, ঘোষণা দিয়েছেন এই কথা বলেন নাই। এখন রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য কিংবা বিতর্ক তৈরি করার জন্য এটা আমরা কিন্তু এখন যেমন কে ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে যেমন বিতর্ক করতে পারি, এটাও দিয়ে যদি কিছু একটা করা যায় সেটা করা যায়। তবে মোদ্দা কথা হচ্ছে ভাই, ঘোষণা দিদেন মেজর জিয়াউর রহমান, উনি ওনার নিজ কণ্ঠে দিয়েছিলেন অন বিহাফ অফ গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান, এটা স্টেটমেন্টে আছে, এবং এটার প্রত্যক্ষ সাক্ষী এবং জীবিত সাক্ষী ডক্টর কর্নেল অলি, ওনার কাছ থেকে আমরা সেটা ক্লারিফিকেশন নিতে পারি। এরকম একজন সাক্ষী যিনি সাথে ছিলেন, ওনার বক্তব্যটা কি আমি নেব, নাকি আমি হাওয়া বাতাস থেকে কথাগুলো বক্তব্য নেব? ভেরি সিম্পল। আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছে বিদায় আমি খুব স্ট্রংলি বলছি, এবং উনি স্ট্রংলি বলেছেন, এবং উনি মিডিয়ার সামনে পুরো জাতির সামনে যেহেতু বলেছেন, ডেফিনেটলি আমরা ওনার এটাকে স্টেটমেন্ট হিসেবে নিতে হবে। সুতরাং এই বিতর্ক যেই হোক, বাট রাজনৈতিক দলগুলোর কাছে বিনীত অনুরোধ, ভাই বিতর্ক ছাড়েন। ঘোষণা আমাদের যিনি দিয়েছেন, যারাই দিয়েছেন, সবারই কম বেশি এই মুক্তিযুদ্ধ, এই বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে অবদান আছে, সেটা স্বীকার করেই বলছি। আল্লাহর ওয়াস্তে আপনারা দেশটাকে পুনর্গঠন করে সামনের দিকে আগানোর জন্য আগান, আর আপনারা পেছনে সে 71 সালে 25শে মার্চ 26শে মার্চে পড়ে থাকেন না। আর এই দিনটা যখনই আসে তখনই বিতর্ক আসে, আবার কিন্তু সবাই কিন্তু ভুলে যায়, এবং
এইটার জন্য যদি সংবিধান সংশোধন করেন বিএনপি এই ঘোষণা আনার জন্য কিংবা জিয়াউর রহমানকে এস্টাবলিশ করার জন্য, তাহলে এটাও হবে আমাদের জন্য আরেকটা খুব কষ্টের, যে সংবিধানটাকে প্রয়োজনের জন্য সংশোধন করতে ওনারা রাজি না, কিন্তু ওনাদের ফায়দা আদায়ের জন্য যদি করেন তাহলে এটা হবে আমাদের জন্য আরেক হতাশার জায়গা। এবং